তো এই ডিলেমাটাতেই কি বিয়েটা পেছচ্ছে? হ্যাঁ, এটা তো কিছুটা ডেফিনেটলি একটা। আমার দাদু মানে আমার মায়ের বাবা অজয় বসু, উনি খুব বড় প্রডিউসার ছিলেন। আচ্ছা। বিলম্বিতলয়, শঙ্খবেলা, রাজবোধ, ওকে, পূজারিনী ওকে। সব আমাদের, শ্রীকান্তের উইল সব আমাদের নিজেদের প্রোডাকশনের ছিল। 2023 সালে একটাও কাজ করুন, এর থেকে বড় আহ, হারানো কিছু না। হতে পারে না। আমার ছোটবেলাটা কেটেছে অ্যাকচুয়ালি নর্থ ক্যালকাটায়। হ্যাঁ, বলে না। টেলিভিশনের ক্ষেত্রে আমি হাইয়েস্ট পেড ছিলাম। at this moment I'm single, মানে এতটাই কনজারভেটিভ যে স্লিভলেস ব্লাউজও খুব একটা কেউ পরতো না, নর্মাল ইজ বোরিং। ও সিঙ্গল, এখনো বিয়ে করেনি। আমার অ্যাকচুয়ালি 2022-এ ব্রেক অফ হয়ে যায়। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দিয়ে আপনাদের স্বাগত। আজকে আমি এসে গেছি ভীষণ মিষ্টি, মানে চিরকালীন মিষ্টি এক নায়িকার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন অরুণিমা ঘোষ ওর বাড়িতে। আর সত্যি বলছি, বাড়িটা এত সুন্দর, এত মিষ্টি এবং এত নরম একটা বাড়ি, আমার এসেই চোখটা আস্তে করে বন্ধ হয়ে গেছিল। থ্যাংক ইউ। নমস্কার আপনাদের সকলকে, তোমাকে স্বাগত আমার চ্যানেলে। আর ভীষণ খুশি হয়েছি যে তুমি তোমার অনেক খুব বিজি শিডিউলের মধ্যেও যে তুমি এই সময়টা করেছো, সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। না না, আমার প্লেজার। আচ্ছা, আমি একদম সরাসরি প্রশ্নে চলে যাই তোমার সময় নষ্ট না করে। সেটা হচ্ছে যে অরুণিমা, আমার খুব জানতে ইচ্ছে করছে একটা কথা, যে তুমি এতদিন ধরে অভিনয় করছো, মানে অনেক দিন, কিন্তু তোমার কেরিয়ার গ্রাফ বলতে গেলে প্রায় 20 বছর তো মিনিমাম হবে। হয়ে গেছে না 20? মনে হয় হ্যাঁ, 20 তো হয়ে গেছে। এরপরেও তুমি একেবারে নায়িকার চরিত্রে সবসময় থাকো, এবং শুধু তাই না, তোমার চেহারার মধ্যে কোনো ছাপ নেই। 20-র আগে যাও ছিল, এখনো তাই। তুমি দুটো ছবি পাশাপাশি রাখলে কোনটা এখনকার আর কোনটা আগেকার আমরা বুঝতে পারি না। না না, এটা কি করছে? অ্যাবসলিউটলি। কোথায় মোটা রোগা হই। আগে আমার মনে হয় যে আমার ফেসের মধ্যে ওই ম্যাচুরিটিটা ছিল না, যে জন্য আমি অনেক কাজ থেকে বাদও পড়তাম ওই টাইমে। আচ্ছা। মানে যখন আমি যেতাম ডিরেক্ট আমাকে তো, ও মা, এটা একটা ছোট মেয়ে, এ তো মুখের মধ্যে এখনো সেই যে কঠিন যে যন্ত্রণা বা ওই ম্যাচুরিটি, ওটা তো এখনো আসেনি। বা চিজলড, এখনো আমি মনে করি না আমি চিজল, কারণ এটা কোনোদিন যাবে না। সেই পরিবর্তনগুলি নিশ্চয়ই হয়েছে আমার। আচ্ছা, তোমাকে এত সুন্দর যে লাগে এবং তোমার যে বয়স বাড়ে না, এটা কি করে বলো? জেনেটিক্স, সত্যি কথা বলছে। কেননা প্রথমত এই রোগা মোটা ব্যাপারটা আমি জানি না। আমি না তো ভাবি না, মানে আগে হয়তো তাও ভাবতাম, এখন আমি সব রকমই খাই। আমি দেখেছি কাজ করতে গিয়ে অন্য অভিনেতা অভিনেত্রীদের যারা প্রায় সিডস খেয়ে থাকে, প্রোটিন শেক খেয়ে থাকে, বা শুধু গ্রিল চিকেন খেয়ে থাকে। আমি সেক্ষেত্রে সবই খাই। ইভেন আমি মাঝে মাঝে রাত্রিবেলা ভাতও খাই। আর মিষ্টি এমন একটা জিনিস, এটা না, যেদিন আমি বাঁচবো না সেদিন আমি মিষ্টি ছাড়তে পারবো। অনেক চেষ্টা করি, মানে প্রত্যেক বছর ভাবি যে এবার চিনিটা ছাড়তে হবে, চিনিটা ছাড়তে হবে। আমি পারবো না এটা ছাড়তে। ভাত রুটি পারবো, খুব খুব সে জিম করো না, যোগা করি। ও, ওই জন্য। আর অত ভাবি না, সব রকমই খাই। হ্যাঁ, যোগাসনটা রেগুলারলি করো না একদম, মানে কত বছর, মানে বছর 20 হবে? খুব 2-3 বছর হবে। তাই? অনেক আগে শুরু করা উচিত ছিল, আমি অনেক পরে শুরু করেছি। আগে কি করতে তখন? আগে জিম করতাম। ও আচ্ছা। এবং এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো, আমি অনেক বেশি পছন্দ করি জিম করতে। কিন্তু যোগার ক্ষেত্রে আমি দেখেছি প্রতিটা মানুষের শরীরে যে প্রবলেমটা থাকে, যেমন আমার নিজের খুব অ্যাস্তমা আছে, সেটার জন্য খুব ভালো। আর যোগা করলে না খুব ভালো লাগে। তাই না? কোন সময়টা করো? কখনো সকালবেলা করি, কখনো ইভিনিং এর দিকে করি। আমি ইভিনিং পার্সন অ্যাকচুয়ালি। মানে সকালে উঠতে পারো না? সকালে উঠে যাই, মর্নিং পার্সন? আই এম নট আ মর্নিং পার্সন। মানে আমি যথেষ্ট ডিসিপ্লিন, বলবো না যে ইনডিসিপ্লিন। আবার অনেক সময় এটাও হয় যে আমি কোনো সিরিজ দেখছি, রাত্রি 2টো অব্দিও দেখেছি। আগের দিনই দেবা দেখছিলাম, ইনফ্যাক্ট অনেক রাত অব্দি দেখলাম। কিন্তু আমি 7টায় উঠে যাই। হ্যাঁ, খাকি দেখেছি এবং খুব ভালো লেগেছে। সবার অভিনয় ভীষণ ভালো লেগেছে। আমাদের এখানে এত ভালো ভালো অভিনেতা, মানে অপুদা, বুম্বাদা, জিৎ, সবাই এত ভালো। শুভাশিস দা অসাধারণ, সবাই এত ভালো। আমার খুব ভালো লেগেছে। এবং সেক্ষেত্রে কি হয় যে রাত্রিবেলা একটু লেট করে ঘুমোলেও আমি সকালে তাড়াতাড়ি উঠে যাই। কিন্তু যোগার তখন যখন আমি এক্সারসাইজ করতে যাব বা কিছু করতে যাব, ঠিক সময় ঘুম আসে? মানে পড়লেই ঘুমিয়ে পড়ো নাকি একটু ইনসমনিয়া আছে? একটু আছে।
তাই ছোটবেলাকার অভ্যেস। একটু টিভি দেখি, একটু ফোন দেখি, এসব করি, তারপরে ঘুমিয়ে পড়ি। তোমার এখন কি কি হাতে কাজ আছে? আমি অ্যাকচুয়ালি ক্যামেলিয়ার ফ্রাইডে বলে একটি ওটিটি প্ল্যাটফর্ম আছে। আমি ফ্রাইডের জন্য অনেকগুলো কাজ করেছি। একটি কাজ করলাম যে উৎসবের রাত্রি বলে, যেটা একদিন শুটিং আমাদের বাকি আছে। অরিন্দম দা ডিরেক্টর, অরিন্দম সিল, বাবুল দার সাথে কাজ করলাম। একটা লাভ স্টোরি করলাম, একটা বাবুল দা মানে বাবুল সুপ্রিয়। আর একটা করলাম, অনেকগুলোই কাজ করেছি। একটা করলাম কমেডি, কিন্তু তার সঙ্গে না খুব সুন্দর একটা মেসেজ দেয়া আছে। যে গল্পটা, যেটা আমি সৌরভ দাস করলাম, ওটাও একদিন শুটিং আমাদের বাকি আছে। দুটো ওটাও কি ইয়ের জন্য? সিনেমা করলাম, কীর্তন 2 করলাম। কীর্তন 2 করলাম। পরান কাকু আমি করলাম। আর একটা করলাম। কীর্তন 2টা কাদের জন্য করলে? ক্যামেলিয়ার জন্য করলাম। আচ্ছা, একটা কথা, আচ্ছা বলো বলো বলো। আর একটা ছবি করলাম যেটা পড়ানো যাহা চাহায়। আচ্ছা, পড়ানো যাহা চাই, এই ছবিটাও, এই দুটো ছবি কমপ্লিট করেছি, আর কয়েকটা সিরিজ করেছি। তা এইগুলো ফিল্ম আসবে? হ্যাঁ, দুটো ফিল্ম আসবে ক্যামেলিয়া। পড়ানো যাহা চাই, এই দুটো ফিল্ম। আর বাকিগুলো সিরিজ। পলিট্রিক্স আর উৎসবের রাত্রে, এই দুটো আমি ওটিটি করেছি, সিরিজ করেছি। আচ্ছা, তোমাকে শুধুমাত্র ক্যামেলিয়াতেই দেখা যায় কেন? অন্য কোনো হইচইতে বা অন্য জায়গাতে, মানে অন্য প্রডিউসারের সঙ্গে কাজ তোমার দেখা যায় না কেন? একটা জিনিস আমি বলি, একজন অভিনেত্রী, তুমি দেখো কটা কাজ করে বছরে, আমার থেকে অনেক বেশি কাজ করে। তুমি বিশ্বাস করতে পারবে না, 2023 সালে একটাও কাজ করি, নট আ সিঙ্গল ওয়ার্ক। সত্যি? গোটা 2023 সালটা আমি বাড়িতে বসেছিলাম। এমন না যে আমি কাজ পাইনি, আমার ভালো লাগেনি রোলগুলো। এইগুলো আমার খারাপ জিনিসও বলতে পারো, আবার ভালো জিনিসও বলতে পারো। এর আগেও এরকম হয়েছে। 2015 সালটাও আমি, গোটা 2015 তখন আমি টেলিভিশন থেকে শিফট করলাম যে শুধু সিনেমা করব। এবং তার আগে মানে খাওয়ারও টাইম পেতাম না, কারণ তখন টেলিভিশনও আমাকে কমপ্লিট করতে হতো, ছবিগুলোও করছিলাম। কিন্তু আমি না এরকম একটা গ্যাপ নিই, যেটা আমি বলবো সবার ক্ষেত্রে সম্ভবও না। এবং যেটা আমাকে অনেকে বলেও, ডিরেক্টররাও বলে, যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে, আমাদের প্রফেশনে ভিজিবিলিটি এবং কাজ করে যেতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। আমার ক্ষেত্রে সেটা কম। এবং আই এম ভেরি গ্রেটফুল যে এত খারাপ আমার পিআর, প্যাথেটিক পিআর। নেই, রাখা উচিত। আমার প্রডিউসার রূপা দত্ত আমাকে বলে, এবার এটা ম্যানেজার রাখো, এবার তো রাখো। মানে এত খারাপ পিআর থাকা সত্ত্বেও আমি কোনো পার্টিতে যাই না, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোথাও কারোর সঙ্গে দেখা হয় না, তাও আমি ইন্ডাস্ট্রিতে টিকে গেলাম। এবং আই এম ভেরি গ্রেটফুল আমার প্রডিউসার রূপা দত্ত, এনআরডি স্যারের কাছে, যে ওনারা আমাকে যেসব চরিত্র দিচ্ছেন, যেটাতে কোথাও আমি নিজেকে বিশ্বাস করতে পারিনি। মানে আমার মনে হয়েছে রং বেরঙের পরি বলে আমি একটা ছবি করেছিলাম, আমি কিছুতেই করবো না। মানে আমার শুনে বলছে, না ওটা আমার ভালো লাগছে না, আমি করবো না। রূপাদি লিটারালি আমাকে বকলো, করবে না মানে, এত ভালো চরিত্রটা, আমি তোমাকেই ভেবেছি এটা। তোমাকে ট্রাইবেল কি করে মানাবে, আমি কিছুতেই করবো না। এবং আমার মনে আছে বকাবকির পর যখন আমি আমার পাঠটাকে মুখস্থ করে একটা ভয়েস রেকর্ড করে পাঠালাম, রূপাদি ফোন করে প্রায় অলমোস্ট মানে এত এক্সাইটেড, মানে প্রায় চোখে জল এসে যাবে এরকম, মানে এত ভালো কি করে তুললে। এবং সেটা নিয়ে খুব প্রশংসাও হয়েছিল যে আমি কি করে ওদের ওই অ্যাকসেন্টটা তুললে। তো এই চরিত্রটা আমি নিজেই নিজেকে দেখতে পাইনি, ওনারা দেখতে পেয়েছেন। রূপাদিও যখন আমাদের গল্প হয় আমাকে ফোন করে বলে যে এরকম একটা কাজ দেখলাম, এটা যদি আমি কখনো বাংলা এই ধরনের গল্প করি, আমি তোমাকে নেব। তো এর থেকে বড় পাওয়া কি হবে। আর তোমার তো খুব ভালো বন্ধু রূপাদি, আমি জানি। হ্যাঁ, ভীষণ। হ্যাঁ দিদি, একদমই। নিজের ইভেন আমার 2024-এ আমার বাবা চলে যান হঠাৎ করে। আচ্ছা। যেটা আমার মনে হয় যে প্রতিটা মানুষের কাছে এর থেকে বড় হারানো কিছু হতে পারে না। এবং আমরা একদমই রেডি ছিলাম না। আমার বাবা আনওয়েলও ছিলেন না, দুদিন আগে উনি পেশেন্ট দেখেছেন, সবই ঠিক ছিল। এবং অ্যাব্রাপ্টলি হঠাৎ করে আমি বাবাকে হারালাম। এবং হঠাৎ করেই বাবার শরীরটা খারাপ হলো। তখন আমি ইনফ্যাক্ট একটি শুটিং করছিলাম, আই ওয়াজ অলসো ভেরি আনওয়েল। মানে আমিও দুদিন খাট থেকে উঠতে পারলাম না। আগের বছর 26শে জানুয়ারি বাবা চলে যান। তো তখন আমার মনে হয় আমার পাশে
2-3 জন আমার বন্ধু যারা ছিলেন, বিকজ আমি কাউকে কিছু বলিনি, বিকজ আই ওয়াজ শকড। আমি নিজেও এমন হয়ে গেছিলাম, মা আর আমরাই কথা বলতে পারতাম না একে অপরের সঙ্গে। হঠাৎ করে এই ঘটনাটা হলো। আর বাবা 70, মানে 26শে মার্চ হলে আর 2024 সালে বাবা 70টা ক্রস করতো, এবং একদমই ফিট ছিলেন। আমার বাবা ডাক্তার ছিলেন, উনি পেশেন্ট দেখেছেন 2 দিন আগে, সেই পেশেন্ট এসে কান্নাকাটি করছে যে ডাক্তার ছবি দেখে আমায় ঠিক করে দিলেন। আর ডাক্তার ছিলেন মানে নিজে নিশ্চয়ই সেরকম ভাবে নিজের ডিসিপ্লিন ঠিকঠাকই ছিল। এবার যা ভাগ্যে লেখা থাকে। সেই তো ওই সময় আমার 2জন বন্ধু ছাড়া আমার পাশে যদি কেউ থাকে, দ্যাট ইজ রূপা দত্ত। মানে আজ আমি সিনেমা লাইনে থাকি না থাকি, 2 দিন বাদে অভিনয় করা ছেড়ে দিই, অন্য কিছু করবো নিশ্চয়ই, এই যে সম্পর্কটা আমার সঙ্গে রূপাদির, এটা সারা জীবন আমি রাখবো, কারণ আমার খারাপ সময় উনি আমার পাশে ছিলেন। নিশ্চয়ই। তুমি হঠাৎ বলছো কেন যদি ছেড়ে দিই? না দেখো, এটা কেন আমি বলছি, এমন না যে ছাড়ছি আপাতত, মানে আমি মানে ছোটবেলা থেকে যে ইউ নেভার নো, মানে আজ, কারণ দেখো আমি তোমাকে বললাম যে আমি এত কাজ ছেড়ে দিই, যে জন্য ইন্ডাস্ট্রির লোকেরা হয়তো অনেকে ইগোতে নিয়ে নেন, অভিমান করে নেয় আমাকে, আর পরে ডাকেন না, হতেও পারে না। এটা খানিকটাকে তোমার ফিনান্সিয়াল তোমার সাপোর্ট পিছনে যথেষ্ট বাবার আছে বলে তুমি এটা পারো, এটা কি এটা আমি ডেফিনেটলি বলবো যে মানে ফ্যামিলি সাপোর্ট লাকি, যে বাবা অলওয়েজ আমাকে একটা কথা বলতো ছোটবেলা থেকে, যে তুমি যেটাতে হ্যাপি থাকবে যেটা করে, তুমি সেটাই করবে। আর যদি তোমার কাজ করতে ভালো লাগে তুমি কাজ করো, আর যদি তোমার কাজ করতে ভালো না লাগে, বেড়াতে যেতে ইচ্ছে করে, মায়ের সঙ্গে মামার বাড়ি যেতে ইচ্ছে করে, ঘুরতে যেতে ইচ্ছে করে, মন্দিরে যেতে ইচ্ছে করে, সিনেমা দেখতে ইচ্ছে করে, বাড়িতে শুষে তুমি সেটা করো। আমি এক মেয়ে, ভীষণ বাবার আদরে ছিল। তো মায়ের অফকোর্স, তো ডেফিনেটলি এটা আমি বলবো যে আমার বাবা মার আশীর্বাদই বলা যেতে পারে। আমাকে ফিনান্সিয়ালি ডেফিনেটলি কখনো ভাবতে হয়নি। আমার ভগবানের দয়ায় দুবেলা ভাত রুটি জুটে যায়, হয়তো সেই জন্য আমি অতটা চুজি ছোটবেলা থেকে। যখন আমি কাজ করতাম ওইরকম ভাবে, তখন আমার মনে হচ্ছে বাবা তখন খুব বিজি, তখন বাবা প্র্যাকটিসিং পোস্ট নিয়ে বাইরে ছিল। বাবা বলতো আমি এত কেন, তুমি কেন এরকম কাজ করছো, তোমার জ্বর এসে যাচ্ছে, রাত্রিবেলা ফিরছো, মা টেনশন করছে, আবার পরের দিন সকালে চলে যাচ্ছ, তখন ওটা করতে। কিন্তু একটা সময় তো ভীষণ কাজ আসে মানুষের জীবনে। সেটা ছিল। তখন তোমরা মেঘমল্লারে থাকতে? না, আমি তখন সল্টলেকে থাকতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে মেঘমল্লারে কবে এলে? মেঘমল্লারে এলাম আই থিঙ্ক 2012। আচ্ছা, তার মানে তখন তুমি রচনা হয়ে গেল, নেবার হয়ে গেল, রচনা তো ওখানে। কিন্তু রচনাদির সঙ্গে আমার লিফটে দেখা হতো শুধু। আমাদের ওইরকম ভাবে কখনো হয়নি। আর এইটাতে তোমরা কবে এলে, এই হিন্দুস্তান পার্কে? এটা আমি এলাম জাস্ট এই বছর, না আগের বছরই এলাম, না আই থিঙ্ক ডিসেম্বর। মানে বাবা চলে যাওয়ার পরে? বাবা চলে যাওয়ার পর আমরা শিফট করলাম। অ্যাকচুয়ালি এটা আগেই কাজ শুরু হয়ে গেছিল, মানে বাবা থাকতে থাকতে একদম বাবা থাকতে বাবা দেখেছেন। তো তারপরে যা হলো যে হঠাৎ করে এই ঘটনাটা হওয়ার পর জানুয়ারি মাসে আমরা আর মিস্ত্রি কাজ করে যাচ্ছে, তার ইন্টেরিয়র চলছে, কিন্তু আমি আর মা আর এখানে আসতেই পারতাম না। মানে তখন আমরা অ্যাকচুয়ালি বাড়ি থেকে আর বেরোতেই পারতাম না। না ওরা নিজে সেটব্যাক গেল, এত আনএক্সপেক্টেড ব্যাপার। তারপরে এখন মনে হয় যে নতুন জায়গায় এলে না, মানে ওই পুরোনোটা থেকে একটু বলা যায়, মানে থেকে বেরিয়ে যাওয়াটাই আমার মনে হয়। বেরিয়ে দেখো যাওয়া যায় না, কিন্তু অ্যাটলিস্ট আমরা একটা সেট আপ চেঞ্জ হয়ে গেল আর কি। তোমার ছোটবেলাটা কোথায়? সল্টলেকে কেটেছে? আমার ছোটবেলাটা কেটেছে অ্যাকচুয়ালি নর্থ ক্যালকাটায়। আচ্ছা। আমার মামার বাড়ি হলো আমার স্ট্রিট, পুরনো আজকাল অফিসের উল্টো দিকে। তো আমি সবচেয়ে বেশি সময় কাটিয়েছি মামার বাড়িতে, আমার দিদিমার সঙ্গে, আমার মায়ের ঠাকুমার সঙ্গে। যে জন্য আমি এত ভালো এগুলো না করলেও আমি রান্না বান্না যতটুকু শিখেছি, পুজো করা যতটুকু শিখেছি, সুপুরি এত ভালো কাটতে পারি, পান সাজতে পারি, প্রচুর ঘরের কাজ করতে পারি, এগুলো সব আমি কিন্তু অ্যাকচুয়ালি আমার দিদিমা, মায়ের ঠাকুমা, ওনাদের সঙ্গে থেকে থেকে শিখেছি। কারণ বাবা বাইরে কাজ করতেন বলে মা হয়তো ওখানে থাকতেন নাকি? না, আমরা এখানে থাকতাম, বিকজ আমার স্কুল ছিল। সেটাই বলছি, তুমি আর মা এখানেই থাকতে। তুমি কোন স্কুলে পড়েছো? আচ্ছা, তারপরে কলেজ? তারপরে সাউথ সিটি কলেজ। মানে করেছো তুমি, বিকম করেছো? অ্যাকচুয়ালি আমার তো মানে ইন্ডাস্ট্রিতে আসাটাও একটা সাংঘাতিক ঘটনা। সেটা একটু শুনি কিরকম। ওটা এখন বললে আমার না, আমি অবাক হয়ে যাই কি করে করেছিলাম। যে আই বিলিভ ইন ডেস্টিনি, সত্যি ভাগ্যে ছিল বলে
আমার মামার বাড়ির প্রভাব অনেক বেশি আমাদের উপরে। আর খুব কনজারভেটিভ আমার মা বাড়ি। যদিও আমার দাদু মানে আমার মায়ের বাবা অজয় বসু, উনি খুব বড় প্রডিউসার ছিলেন। বিলম্বিত লয়, শঙ্খবেলা, রাজবোধ, পূজারিনী সব আমাদের, শ্রীকান্তের উইল সব আমাদের নিজেদের প্রোডাকশনের ছিল। মানে তোমার দাদু? আমার দাদুই প্রডিউসার ছিলেন, মার বাবা। হ্যাঁ, যে জন্য আমি ছোটবেলায় একটাই বাংলা সিনেমার গান জানতাম, সে কে প্রথম কাছে এসেছে, সেটা বিলম্বিত লয়ের গান, উত্তম কুমারের। এটা আমি যখন বিলম্বিত লয় না, শঙ্খবেলা, সরি, কারেক্ট, শঙ্খবেলার গান, কে প্রথম কাছে এসেছে, এই গানটা আমি সারাক্ষণ গাইতে গাইতে ঘুরে বেড়াতাম। সবাই তো অসাধারণ ছবির একটা অসাধারণ ছবি। কিন্তু আমাদের বাড়ির মেয়েরা, যেটা অলওয়েজ বলা হতো যে আমরা ক্যামেরার সামনে কাজ করি না, তুমি যদি কাজ করতে চাও ক্যামেরার পিছনে কাজ করো, মানে যেরকম কনজারভেটিভ বাড়িতে হয়, কনজারভেটিভ বাড়ি হয়, ইভেন খুবই কনজারভেটিভ। আমি কখনো মানে এতটাই কনজারভেটিভ যে স্লিভলেস ব্লাউজও খুব একটা কেউ পরতো না। সবসময় দিদিমাকে দেখেছি শাখা পলা পরে থাকতেন, যেটা মারা অনেকটাই অন্যরকম আর কি, মা বা মাসি। তো তখন যখন আমি ডিসাইড করলাম, এবং এত ছোটবেলাতে, যে আমি অ্যাক্টিং করব, অভিনয় করব, তো তখন তো সবাই অ্যাগেনস্টে চলে গেল। মানে ইভেন মানে আমার ঘরে বন্ধ করে রাখা এরকম অবস্থা। আর আমি ভীষণ ছোট ছিলাম, যেটা আমার বাবা পরে বুঝেছিল। বাবা বলছো তুমি খুব ছোট, তুমি আরেকটু বড় হয়ে যাও, তোমার হ্যাঁ হ্যাঁ ওই বয়সে যে মানুষের পাকা হয় না। এবং আমি মনে হয় সবচেয়ে বড় বেশি পাকা ছিলাম আর রেবেল হয়ে গেছিলাম, করবই। মানে আমার এখন এই জিনিসটা আছে যে এটা এখন করব তো করব, শুনবো সবার কথা, কিন্তু যেটা নিজে ডিসাইড করবো আমি সেটাই করব। আর তখনও ওটা ছিল। তো তারপরে আমাকে বাবা মা সবাই, মা তো খুবই আপসেট হয়ে পড়েছিল তখন, বাবা ডেফিনেটলি সাপোর্ট করেছেন, দাদুও খুব রেগে গেছিলেন যে এরকম একটা ইন্ডাস্ট্রি কি করে করবে। করায় আমি বললাম যে আমাকে তাহলে একটা সুযোগ দাও, আমি যদি এর মধ্যে কাজ করতে পারি আমি তাহলে কাজ করব, আদারওয়াইজ তোমরা যেরকম বলছো আমি আবার কন্টিনিউ করব। আর আমার বাড়িতে আমার বাবা ডক্টর, আমার জ্যাঠামশাইরা সবাই ইঞ্জিনিয়ার। লোকে বলে যে, আমি অ্যাকচুয়ালি বলতে পারি আমি কাম ফ্রম এই এডুকেটেড ফ্যামিলি, সবাই প্রচুর পড়াশোনা করেছে। আমার মেয়ে জেঠু ভিজিলেন্স অফিসার ছিলেন, চিফ ইঞ্জিনিয়ার ছিলেন। তো পড়াশোনা কমপ্লিট করতেই হবে, তুমি যা করো করো, আমার বাড়িতে ওটা অ্যাক্টিং করবে না, আগে তোমার পড়াশোনা কমপ্লিট করতে হবে। আর আমি পড়াশোনা করবো না, আমি অ্যাক্টিংই করবো এবং ওই ছোটবেলাতেই করবো। তো যাই হোক, আমি করলাম, করে অদ্ভুত তখন লাখো ফেভার করলো, এত কাজও পেতে লাগলাম, আমি কোথাও অভিনয় শিখিও নি। কিন্তু আমি আবার ছেড়ে দিলাম মাঝখানে। তখন প্রথম তোমার টিভি সিরিয়াল কি পেয়েছিলে? তখন আমি করেছিলাম আই থিঙ্ক শাওলা বলে একটা করেছিলাম। আর খুব মানে কি করে, মানে তুমি গিয়ে যোগাযোগ করলে নাকি তোমাকে? না, আমি না মডেলিং টডলিং করতাম, সেটা বাড়িতে না বলি আর কি, সেটাও লোকে জানতো না। হ্যাঁ হ্যাঁ। তো তারপরে আমি অনেক অফার পেতে শুরু করলাম, যে টেলিভিশনের, হান্না তান্না সিনেমার টুকটাক। তো আমি ভাবলাম যে আমার দ্বারা কি হবে, ইচ্ছে তো দেখো ছিল, তো আমি দেখি একটা ট্রাই করে তো দেখি। তো তখন শুরু করলাম। এই যে মডেলিং তুমি করলে, তুমি কি ওই বাড়িতে গিয়ে মানে ওই অফিসগুলোতে, মানে খবরের কাগজে অফিসগুলোতে যোগাযোগ করেছো? আমি আমার অ্যাকচুয়ালি একটা কোনো অনুষ্ঠানেই আমাকে একজন কেউ দেখে আমাকে কার্ড দিয়ে, মানে নিউজ, মানে মডেল এজেন্ট। হ্যাঁ হ্যাঁ, যে আমি একটা অ্যাড করছি, তুমি কাজ করবে? আচ্ছা। আমি বললাম হ্যাঁ করবো। কিছুই তখন আইডিয়া নেই কিভাবে। আর আই ওয়াজ নট অ্যাকচুয়ালি, না এতটা ছোট ছিলাম ওই বয়সে, না মানুষ স্মার্টও হতে পারে না। স্মার্ট হতে পারে যদি সে একটু ওয়েল ট্রাভেল হয় বা একটু এক্সপোজার বেশি থাকে। আমাদের এমনই ছিল যে মামার বাড়ি টু বাড়ি, বাড়ি টু মামার বাড়ি, টিচারের বাড়ি নইলে মাসির বাড়ি, মানে অত যাওয়া হতো না। খাওয়া হতো, তাজেও আসা হতো না, ওপরে এটা কাছে ছিল, তাও ফ্যামিলির সঙ্গে আমরা আসতাম লাঞ্চ করতে, ডিনার করতে, আবার করে ফিরে যেতাম। নিউ মার্কেট যাবো সেটাও মানে গাড়ি ড্রাইভার যেত, নইলে মায়ের সাথে যেতাম, বাবার সাথে যেতাম, এরকম হতো আর কি। তো আমার জন্য ওই সময়টা খুবই টাফ ছিল, কিন্তু সামহাও মানে তখন কাজ পেয়ে গেছি, কাজ করেছি, এইভাবে জার্নিটা শুরু হলো। তারপরে যখন আস্তে আস্তে কাজ পেতে শুরু করলাম, তখন আর ওরা মেনে নিল এবং কাজ দেখলো যে হ্যাঁ সত্যি পারছে। তার তোমার সিরিয়াল গুলো, কোন কোন সিরিয়াল গুলো তোমার মনের খুব কাছে? খেলা বলে আমি একটি করেছিলাম, রবি ওঝাটের। খেলা আমি আমার জীবনে, আমার যখন মোটামুটি আমি ক্যারিয়ার করতে স্টার্ট করছি 15 বছর বয়সে, হ্যাঁ 15, তো মোটামুটি 18, 19, 20 এই সময় থেকে আমার বেস্ট অ্যাক্ট্রেস নমিনেশন হতে শুরু হলো।
তো আই ওয়াজ ভেরি এক্সাইটেড, মানে আমার কাছে এটা একটা বিশাল বড় পাওয়া। তখন না ভীষণ নভেস ছিলাম, তখন এই অ্যাওয়ার্ডস গুলোর ভীষণ ভ্যালু ছিল, হ্যাঁ ন্যাচারালি, হ্যাঁ খুব ভ্যালু ছিল। এবং আমি নমিনেশন কাদের সঙ্গে পেতাম মানে আনবিলিভেবল। সেটা হলো মামুনি দি, মানে ইন্দ্রাণী হালদার, তারপরে তোমার তো রূপা গাঙ্গুলি, মানে তারা লেজেন্ডস, মানে এত সিনিয়র, এত বড়, মানে হোপলেস, কে কোনো চান্স নেই, এলো এখানে ফিট করলো কি করে, কোথা থেকে ঢুকে গেল, পেতামও না। আমার মনে আছে জীবনে প্রথমবার যখন আনন্দলেখ অ্যাওয়ার্ডে গেছিলাম, সেজে গুজে তো বসে আছি, ভয়ও লাগছে আমার যে আমি পাবো নমিনেশন, তো ইম্পস কি করে পাবো বলো তো, মানে উনি ওরকম একটা তাবড় অভিনেত্রীদের সঙ্গে পেলাম না, দুঃখে বাড়ি চলে এলাম। তারপর নমিনেশন ঢুকে গেছি, কিন্তু তখনই খুব দুঃখ হলো না যে ঠিকই আছে, মানে তখন হয়েছিল, অপরিণত মস্তিষ্ক, ইনমেচিওর বাচ্চা মেয়ে তো যা হয় আর কি। খুব দুঃখে গাড়ি চালাতে চালাতে বাড়ি ফিরে এলাম, পড়লাম টিকিট টিকিট খেয়ে। এবার খেলা যখন আমি করতে গেলাম তখন আমি খুব বিজি। তো রবি ওঝা আমাকে এই রোলটা অফার করলো, বললো এটা তুমিই করবে, তোমাকেই দেবো, তুমি করবে। আমি অ্যাকচুয়ালি দেখতে গেলে 1 মাস খেলাতে কাজ করেছিলাম, আমার একটি ভিডিওর ক্যারেক্টার ছিল। 1 মাস কাজ করে আমি বেস্ট অ্যাক্ট্রেস আনন্দলোকটা পেলাম। বাহ, 1 মাস কাজ করে, জাস্ট 1 মান্থ। হ্যাঁ, আই ওয়াজ শকড, কারণ আমি এত বিজি ছিলাম। আর রবিদার অনেকক্ষণ রিহার্সাল চলতো, অনেক টাইম লাগতো, অনেক ডেট লাগতো। তো রবিদার শুটিং করে আমি আর একটা শুটিং করতে যেতে পারতাম না, তো আমাকে ওটা ছেড়ে দিতে হলো। এবং খুব সুন্দর রবিদা আমাকে বলেছিল যে আমার বউয়ের সঙ্গে তো সবচেয়ে বেশি আমার ঝগড়া হয়, তো ঝগড়া তো হবেই একসাথে কাজ করতে গেলে, তাই বলে তুমি ছেড়ে চলে যাচ্ছ। তো আমি ওনাকে রিকোয়েস্ট করলাম যে দেখুন আমার পক্ষে পসিবল, আমি ডেট টাইম করতে পারছি না, তো আমি তখন ছেড়ে দিলাম। পরের বছর আমি সানাই করলাম, তো সানাইয়ের জন্য আমি আবার পেলাম বেস্ট অ্যাক্ট্রেস। তো তখন এতটা কমার্শিয়ালাইজড ছিল না, এবং একটা ব্যাপার ছিল তখন। সত্যি তুমি ভালো কাজ করেছো বলে তোমাকে পুরস্কারটা দেয়া হতো। তারপরে বলি এখনো, তারপরে হলো আমি আবার একটা বছর, আমার তখন আমি একটাই কাজ করলাম, আমি ছিলাম, অপুদা ছিলেন, নামটা আমি ভুলে গেছি। ওই কাজটার জন্য মোটামুটি যা যা অ্যাওয়ার্ড আছে, টেলি সম্মান থেকে শুরু করে আন্দোলনে যা 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 মোটামুটি তখনকার দিনে যা যা অ্যাওয়ার্ড ছিল, সবকটার বেস্ট অ্যাক্ট্রেস আমি পেলাম। তো আমার মোটামুটি তখন আই ওয়াজ ভেরি হ্যাপি। আর আমি একটা কাজ করেছিলাম সারা বছরে, ভাবো, ওই কাজটা করে। তো তখন ওই নামটা মনে আছে, নামটা মনে গেছে। এদের সঙ্গে তুমি খুব বন্ধু সুলভ ভাবে কাজ করে এবং তোমাদের মধ্যে একটা বেশ আত্মীয়তার মতোই হয়ে গেছে, সেটা আমি জানি। কিন্তু বাকিদের সঙ্গে ধরো সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, হ্যাঁ, বা তারা আরো অনেকে যারা ধরো এখন ধরো ভেঙ্কটেশদের সঙ্গে কাজ করছে, সুরিন্দর ফিল্মসে কাজ করছে, দেবের প্রোডাকশনস, অনেকে এখন তো প্রোডাকশন হাউস, অনেকে আবার ইন্ডিপেন্ডেন্ট ছবি বানাচ্ছে। তো সেই দিকগুলোতে তোমার যাতায়াত বা এত কম কেন? মানে সেটা কি তোমার পিয়ারের অভাব, নাকি তারা তোমাকে মনে করে না, নাকি? দেখো, আমি এক্ষুনি বললাম আমার এই এত প্যাথেটিক পিয়ার নিয়ে যে আমি টিকে গেলাম ইন্ডাস্ট্রিতে, এটা সবচেয়ে বড় পাওয়া আছে। কিন্তু ধরো আজকে মনামি, হ্যাঁ, ও এখন একটা অদ্ভুত স্টাইল স্টেটমেন্ট তৈরি করছে, কিরকম একটা প্লাস্টিকের জামা পরে, কাঁচের ব্যাগ, আমার খুব ভালো লেগেছে। একটা মাছ নিয়ে ওই ফিল্মফেয়ার ইয়েতে গেছিল, স্টাইল ইয়েতে গেছিল। তারপরে আমি যেদিন গেছিলাম সেটা দড়ির একটা কি পোশাক পরেছে, হ্যাঁ, ও এখন একটা স্টাইলিং এর দিকে চলে গেছে। এবং মনামির কথাটা কেন বললাম, মনামি, তুমি, তারপর ধরো কনিনিকা বা চান্দ্রী, এরা সব অলমোস্ট কন্টেম্পোরারি। কোনি আমি তো ডেফিনেটলি, হ্যাঁ, তো কনিনিকা তুমি তো কন্টেম্পোরারি, হ্যাঁ কন্টেম্পোরারি। তার মধ্যে আমি দেখছি মনামি আর তুমি মানে বয়সটাকে একদম আটকে রেখে দিয়েছো, হ্যাঁ, এটা একটা। আর 2 নম্বর কথা হচ্ছে যে এই যে ও ও কিন্তু মনামি কিন্তু আস্তে আস্তে সৃজিত মুখার্জির পদাতিকে, মৃণাল সেনের স্ত্রীর চরিত্রে অভিনয় করলো এবং আস্তে আস্তে নিজেকে কোনো রকম মানে একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে ইত্যাদি। কনিনিকা তো ছেড়ে দাও, তো মাঝখানে বিয়ে করলে, এখন আবার ও তো আবার রান্নাঘর করছে। তো তুমি মানে বলতে গেলে শুধু ওটিটিটা সবচেয়ে বেশি করছো, এবং দ্যাট টু ক্যামেলিয়া প্রোডাকশন, সিনেমাও করছো, এবং দ্যাট টু অনলি ক্যামেলিয়া প্রোডাকশনস। হ্যাঁ, তো তোমাকে কি এই ভেঙ্কটেশ টেঙ্কটেশ তোমাকে যেতে হবে বলে তুমি করছো না, নাকি সৃজিতের সঙ্গে তোমার আলাপ নেই, নাকি তোমার কৌশিকের বা শিবপ্রসাদ এদের সঙ্গে তোমার প্রবলেম? কৌশিক গাঙ্গুলির কথা বলবো, আমি কৌশিকদাকে একবার বলেছিলাম, কৌশিকদাকেই আমি অ্যাকচুয়ালি বলেছিলাম, and he is very sweet। তো কৌশিকদাকে আমি বলেছিলাম যে আমার তোমার সাথে কাজ করার খুব ইচ্ছে আছে। আমাকে কৌশিকদা বললেন যে খুব ভালো অভিনেত্রী তুই, আমি দেখবো যদি সেরকম কোনো চলতে, না অনেক বছর আগে। তারপর
অ্যাকচুয়ালি দেখো এক্ষুনি আমি যেটা বললাম যে আমাকে লেগে থাকতে হয় তোমার মনে হয়? আমি জানি না তোমাদের দিকটাকে, মানে সেই গ্রুপের মধ্যে বিলং করতে হয়, বন্ধু করতে হয়, তো এখন মেনটেন করতেই হয়। যেটা তোমাকে অ্যাপ্রোচ করতে হয়, কাজ চাওয়াটা তো কোনো খারাপ কাজ নয়। আমার মনে হয় যে কোনো অভিনেতা অভিনেত্রী করে ফোন করে যে একটু দেখো কোনো ভালো ক্যারেক্টার থাকে কিনা, বা সেরকম মানুষের একটা মনে থাকে যে আজকে ও বলেছে তো তাহলে ওকে কাস্ট করব। আমার তো আর দেখে নাম্বারই নেই তো। তাই? সৃজিতের নাম্বার আছে তোমার কাছে? না, নেই। না। আচ্ছা, তোমার ইচ্ছে করে কখনো যে? কিন্তু আমি সৃজিতদার সিনেমা কিন্তু পুজোর সময় যখন রিলিজ করে হলে গিয়ে দেখি। পুজোর সময় আমি সবসময় চেষ্টা করি যে একটা বাংলা ছবি দেখতে যাবো, এবং আমার সব বন্ধুদেরকে আমি কনভিন্স করি যে চল। তোমাকে কোনো পার্টিতে দেখা যায় না কেন? হ্যাঁ, আমি যাই না। আমি বললাম না, আমার পিআরটা না খুব খারাপ। মানে এটা কেন? বুড়ো বয়সে আর চেঞ্জ হবে না। কিন্তু তুমি তো এখনো পর্যন্ত যেরকম তোমার চেহারা চরিত্র, মানে আমি বলছি, সেখানে তো তুমি একদম লিড ক্যারেক্টার করতে পারো। লিডই তো করি আমি। হ্যাঁ, আর দেখো আমার কাছে না এটাও আমি বলবো যে এখন না আমাদের কাজগুলো, যে কাজটা আমি অনেক বছর আগে করতে চাইতাম, যে চরিত্রগুলো আমি অনেক বছর আগে করতে চাইতাম, হয়তো তখন এই মেজরিটি ছিল না আমার মধ্যে, এখন কিন্তু সেই কাজটা হচ্ছে বাংলায়। এবং একটা সিনেমাতে ধর আমি হিরোইন, কিন্তু সেখানে আমার সেরকম কিছু করার নেই, দুটো গান ছাড়া, যেটা আগে হতো করাচ্ছে, সেরকম কিন্তু আমি করতে চাই না। তার থেকে আমি নেগেটিভটা করবো, যেখানে আমার অভিনয়টা দেখানোর আছে। মানে এখন তো কন্টেন্টই সব হয়ে গেছে। অ্যাক্টর, অভিনেত্রী, অভিনেতা, এটা আমার কাছে অনেক বড়। ইভেন আমি এটা আমার ক্যারিয়ারের প্রথম দিকেও করেছি। আমি যখন কমার্শিয়াল ছবিতে পরপর পরপর চান্স পাচ্ছিলাম, আমি তখন ছেড়ে দিলাম। অনেকে রেগে গেল আমার উপরে যে কেন এটা করছে, বিকজ তখন আমার ভালো লাগলো না। আমার মানে এটা কি, আমি শুধু আচ্ছা, এখন তো আর অত মানে নায়িকা নায়িকা ব্যাপারটা নেইও, এখন তো পুরোটাই কন্টেন্টের উপর নির্ভর। থাকলেও আই এম নট ইন্টারেস্টেড। আমার ইন্টারেস্ট হলো স্ক্রিপ্ট, আমার চরিত্র, এবং সেই ক্যারেক্টারটা যদি ইন্টারেস্টিং ক্যারেক্টার হয়, সেখানে যদি কিছু করার থাকে, আমি হয়তো সেটাই করব। আমার ক্ষেত্রে হয়ে ছেড়ে দিলাম, আমি আবার টেলিভিশনে ব্যাক করলাম। টেলিভিশনের ক্ষেত্রে আমি হাইয়েস্ট পেড ছিলাম। আমি যখন টেলিভিশন ছাড়লাম, আমি ওই বয়সে সবচেয়ে বেশি টাকা রেমুনারেশন পেতাম। আমাকে সবাই বললো যে কি তুমি কি পাগল, কারণ আমি সময় দিতে পারতাম না। তখন দেখলাম যে আমার কাছে সিনেমা করাটা অনেক ইম্পর্টেন্ট। আমি তারপর অনেকগুলো ছবি করলাম, এবং তারপরে আমি আবার ডিসঅ্যাপয়েন্টেড হয়ে গেলাম ওই সেম চরিত্র। যখন টেলিভিশন স্টার্ট করলাম, তখন বড় লোকের মেয়ে, যে কিনা গরিবের ছেলের সঙ্গে বিয়ে করে, আর বাবাকে এসে বায়না করে সোফার হ্যান্ডেলে বসে, বাবা বাবা তুমি আমাকে এটা কিনো, বাবা বাবা তুমি ওর সঙ্গে আমার বিয়ে দিলে। সেম ক্যারেক্টার করেছে, ওই সেম ক্যারেক্টার পেয়ে যাচ্ছি। যখন সিনেমাতে এলাম, আমার বর ডিটেকটিভ হবে বা আমার বর যুদ্ধ করতে যাবে, আমি খুব ভালো বউ, আমি বলবো ওগো তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো গো, তুমি কিন্তু সাবধানে থাকবে। হোয়াট ইজ গোয়িং অন, করবো না, আমি ছেড়ে দিলাম। এবং ওই জন্যই গ্যাপটা। এবং এখন যে ক্যারেক্টারগুলো আমি অ্যাকচুয়ালি পাচ্ছি, সেই ক্যারেক্টারগুলো কিন্তু ওই টাইপের ক্যারেক্টার আমি তখন করতে চেয়েছিলাম। তখন ধারাটা এখন অনেক এখন অনেক বেশি, মানে গল্প, চরিত্র, এবং তুমি দেখো এখন অভিনয়টা দেখানোর খুব দরকার, এবং এক্সপেরিমেন্টাল কাজ। আগে সাহেব বিবি জোকারে যে রোলটা আমি করেছি, বা একটা আমি করেছি লেডি চ্যাটার্জি বলে একটা সিরিজ করেছি ফ্রাইডে, ভেরি আনএক্সপেক্টেড। মানে আমি নিজেই ভাবতে পারি না, আমার নিজেরই দেখতে দেখতে ইরিটেশন হচ্ছিল যে এত অ্যাবিউজিভ, এত রাফ একটা ক্যারেক্টার কি করেছে করলাম, মানে এরকম নিজেরই মনে হচ্ছে। তো এই ধরনের ক্যারেক্টার চ্যালেঞ্জিং ভালো লাগে এখন। তার মানে তো চ্যালেঞ্জিং জিনিসই ভালো লাগে, নর্মাল ইজ বোরিং। তার মানে তুমি এখন বেশি এনজয় করছো বলতে পারো চরিত্রগুলো? বেশি এনজয় করছি। আচ্ছা, এবার জিজ্ঞেস করি যে একটু বিতর্কিত প্রশ্ন করছি। আরেকটা জিনিসটা আমি খুব স্ট্রংলি বলতে চাই যে আজকে যখন একটা চরিত্র আমার শুনে আমার এত ভালো লাগলো, কীর্তনের মণিমালা, বুঝতে পারছো, ওটা আমার খুব ফেভারিট ক্যারেক্টার। আর আই থিঙ্ক ওটাতে আমি যা মানুষের ভালোবাসা পেয়েছি, আমি ভাবিনি ওটা শুটিং করতে গিয়ে আমি পাবো। তো ওই যে চরিত্রটা আমার এত ভালো লেগেছিল। আমি নর্থ কলকাতায় বড় হয়েছি, আমার না আশেপাশে, আমার পরিবারে বলবো না, আশেপাশে মণিমালার মতন চরিত্র আমি অনেক দেখেছি। তো ওই জন্য আমি এত ভালো জাস্টিস করতে পেরেছি, আর ওই জন্যই আমার দর্শকের এত ভালো লেগেছে। তো আমার যদি একটা চরিত্র এত ভালো না লাগে, আমি যদি আমার 100% দিয়ে না করি, তাহলে মানুষের কি করে ভালো লাগবে? ওই জন্যে আমি এত কাজ হয়তো ছেড়ে দিই।
এবং যেটা হয় অন্য, যেটা তুমি আমাকে এক্ষুনি কোয়েশ্চেন করলে অন্যদের ক্ষেত্রে, দেখো যে যা নিজের জায়গায় খুব বড়, একটা সময় তারা আমাকে অফার করেছেন কাজে, আমি হয়তো দুটো তিনটে না করেছি, তখন আমার ভালো লাগেনি, কিন্তু অবভিয়াসলি ইগোতে নিয়ে নিয়েছেন হয়তো। এবং এগুলো কিছুতেই তোমার কিছু এসে যায় না, তোমার কথা বলতে গিয়ে দেখছি, মানে ওই জন্য বোধহয় মুখটা এত টলটলে আছে। আমার না এটা একটা অদ্ভুত মানুষ আমি, এটা আমার মাও আমাকে বলে, আমার বন্ধুরাও বলে, কোনো কিছুতেই কিছু এসে যায় না। আমার জীবনে কোনো রিগ্রেট নেই, আমি মনে করি না, বিকজ আই বিলিভ ইন ডেস্টিনি, যা ভাগ্যে লেখা আছে সেটাই হবে। আর একটা কথা আছে না যে সময় সে পেহলে আর নসিব সে জ্যাদা আপকো কুছ নেই মিলেগা, এন্ড ট্রাস্ট মি, এটাই সত্যি, যা লেখা ছিল তাই হয়েছে। যদি আমার জীবনে রিগ্রেট কিছু থেকে থাকে আজকের দিনে, একটাই, যে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার বাবা একজন বড় ডাক্তার ছিলেন, আমরা বেস্ট অফ দ্য ট্রিটমেন্ট করানোর চেষ্টা করেছি, সবকিছু করেছি, কিন্তু তাকে আটকে রাখতে পারলাম না। এবং এত একটা ডিসিপ্লিন, যে মানুষ জীবনে কোনোদিন স্মোক করেননি, ড্রিঙ্ক করেননি, আই থিঙ্ক কোনো উল্টো পাল্টা আমরা যেমন ভুল ভাল রাত্রিবেলা খেয়ে ফেলি সেটাও খাইনি, মানে সেরকম একটা মানুষকে, যে মানুষকে এত হেল্প করতো আমার বাবা, এত মানুষকে চিকিৎসা করা, সব মানুষের সঙ্গে গুড বিহেভিয়ার করা, আমি চেষ্টা করি বাবার মতন অতটা ভালো হওয়ার, পারি না, ট্রাই করি। তো সেটাই যখন আমি আমার বাবাকেই যখন রাখতে পারলাম না, কারণ এটা ডেস্টিনিতে ছিল বলে, আর এইসব একটা সিনেমা হাত থেকে বেরিয়ে গেল, কিছু। হ্যাঁ, তুমি ছোটবেলায় দুষ্টু ছিলে? প্রচন্ড। কি মনে হয় দেখে? হাতে পায়ে দুষ্টু ছিলে? হ্যাঁ। তাই? মানে ডান পিঠে ছিলে? খেলাধুলো করতে? খেলাধুলো করতাম না, লেজি মানে, কিন্তু দুষ্টুমি করতাম প্রচন্ড। কিরকম? বাবা প্রচুর আচার চুরি করে খাওয়াটা? আচার চুরি চুরি গুলো তো নর্মাল হয়ে গেছে। আমি দুষ্টুমি বলবো না, আমার মা বাড়িতে এরকম আগেকার দিনে হতো না, এরকম করে মাসকাবাড়ি আসতো, আম আসতো, আমি দুপুরবেলা নিচে নামতাম, আমাদের আলাদা ফ্রিজ ছিল, কারণ আমার মায়ের ঠাকুমা ছিলেন, উনি বিধবা ছিলেন, তো ওনার যে ফ্রিজটা আলাদা, কোনো ছোঁয়া থাকবে না, এবং ওনার ফ্রিজে যে আমগুলো থাকতো, ভাবো আমি, আর আমকে উনি আপ বলতেন, আমি বটি দিয়ে আমটা কাটতাম, কেটে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, এবং তখন আমাদের বাড়িতে এসির অত চল ছিল না, এসি ছিল না তখন, যে এসি যখন বেরোলো তখনই লাগলো, তো ফ্রিজটা খুলে যাতে ঠান্ডা হাওয়াটা আসে, আম আর সন্দেশ বসে বসে খেতাম, এটা 1-2 ঘন্টা চলতো, তারপরে মা যখন চিৎকার করতে শুরু করতো তখন ওপরে যেতাম, এই ধরনের দুষ্টুমি করেছি। তারপরে একবার মনে আছে, খুব খারাপ কাজ, একজনদের বাড়িতে আমাদের লাঞ্চের ইনভিটেশন ছিল, সেখানে গিয়ে তাদের উল্টো দিকের বাড়িটা সাদা রং করা, আমি, আমার দুজন, তারা আমার থেকে বড়, হ্যাঁ একজন মনে হয় 5-6 বছর, একজন 2 বছরে, তাদেরকে বললাম ভালো করে ওই হোলির আগে রং ভর দিয়ে সাদাটাকে টার্গেট করে ফেল, বাহ, নিজে করিনি, ওই ওরা করলো, ওরা মারটা খেলো, বকুনিটা খেলো, বকুনি, আমার মা কিচ্ছু বললো না, কারণ জানে বুদ্ধিটা কার, বাড়িতে এসে আমি মারটা খেলাম। এই ধরনের উৎপাটক অ্যাক্টিভিটিস প্রচুর করতাম। এইগুলো উৎপাদন অ্যাক্টিভিটিস করতে মাথার মধ্যে ওইগুলো আছেও, এখন আমার চোখের মধ্যে ক্লিক ক্লিক করে দেখা যায়, কিন্তু আমি দেখেছি মাঝে মাঝে ওইটা বেরোয়, মানে দুষ্টুমিটা বেরোয়। হ্যাঁ, I think I'm বাড়িতে কি রান্না হবে, কি স্টাফরা কি কাজ করবে না করবে, এগুলোর দিকে তোমার কোনো রকম কোনো কিছু আছে না, পুরোটাই মা সামলায়? তুমি কি জানো? আমি কি খাবো আমাকে জিজ্ঞেস করে না হয় সকালবেলা, আমি কি খাবো, মানে এই তো মানে সাংঘাতিক লেভেলের। হ্যাঁ, রাত্রে কি খাবো, আর তারও ওরা অপশন দেওয়া হয়, হ্যাঁ মা যেই আমায় জিজ্ঞেস করে, এটা একটা অদ্ভুত, রাত্রে কি খাবি, তারই জমিন পর এক্সপ্রেশন হয়ে গেল, আরে কি অপশন দাও, অপশন দাও, অনেক সময় আমি গাড়ি কোথাও যাচ্ছি, টাং 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 হোয়াটসঅ্যাপ অপশন গুলো এলো, চিকেন, এই চিকেন, ওই চিকেন, ওই চিকেন, সেটা এরা কি খাবে, আমি ওটা লিখে পাঠালাম, সেটা হলো এইগুলো। এবং আমার বাড়িতে পুজো যখন হয় বা কোনো কাজ হয়, এগুলো পুরোটা মা, আর মা যেভাবে সামনে, তুমি এখন সেই ছোট্ট মেয়েটি আছো না গো, মানে সত্যি এই দায়িত্ব নেওয়ার ব্যাপার, 2024 সালের পর থেকে হঠাৎ করে আমি অনেকটাই বড় হয়ে গেছি, সেটা বাবা মা, কিন্তু হ্যাঁ অ্যাবসলিউটলি, সেটা তোমার মেন্টালি তোমার ওই শখ থেকে হয়েছে, হ্যাঁ সেটাই হবে। আর কিন্তু এইসব ব্যাপারে, ঘরোয়া ব্যাপার স্যাপারের ক্ষেত্রে সব মা, কিন্তু কাজ আমি সব পারি, আমি যা বাসন মাজতে পারি, আলমারি গোছায়, আমার ঘর মোছা, আমার জামা কাপড় কাচা, নিট, রান্না, যদি আমি রান্না করতে ভালোবাসি না অতটা, মা অসাধারণ রান্না করে, আমার মাসি অসাধারণ রান্না করে, তো জেনেটিক্যালি ওটাও মনে হয় এসছে, যখনই করি তখন খুব ভালো করি, কিন্তু আদারওয়াইজ রান্না করতে ভালো লাগে না, অন্যান্য কাজ করতে ভালো লাগে। আলমারিটা আমি গোছাই না, কে গোছায়? মা।
আচ্ছা ধরো তুমি কি পড়বে না করবে আলমারি গোছানো থাকে, তুমি সেটা থেকে এটা চুজ করে বেছে নাও, তাই তো? আর বলে দাও কি রাত্রিবেলা মা এটা পড়বো, কালকে সকালবেলা ওটা বার করে রেখো, সেটা এতদূর যায়নি এখন। হ্যাঁ মাঝে মাঝে আলমারিতে থাকে তো তখন বার করে দিই। হ্যাঁ কারণ আমার মা না ভেরি হোমলি, মা প্রচন্ড শান্ত, বাবা মা দুজনেই তো। মানে আমার ছোটবেলাতে একটা ঘরে বাবা বই পড়ছে, মানে ডাক্তারির এইরকম মোটা মোটা বই, একটা ঘরে আমার মা গল্পের বই পড়ছে, মাঝখানে আমি নয় টিভি দেখছি নয় সেলাই করছি। হ্যাঁ আমি তো ভেবেছিলাম আমি মানে ডিজাইনার হব বা স্টাইলিস্ট ভীষণ হব। আদরে আদরে মেয়ে, এটা পরিষ্কার হয়ে গেছে। কোন মেয়ে আদুরে নয়? না না কিন্তু এটা মানে মানে হ্যাঁ যাই হোক। আচ্ছা এবার একটা কথা, হ্যাঁ সত্যি কোন মেয়ে বাবার সবাই আদরে, সবার সবার কাছে, আদরে বাবা মার কাছে আদুরে। আদুরে। আচ্ছা এবার জিজ্ঞেস করি তোমাকে একটা কথা, তুমি যে এতগুলো অরিন্দম শীলের সঙ্গে কাজ করেছো, তো অরিন্দম শীলের সম্পর্কে আমি নাম করেই বলছি যেহেতু এটা ওপেন সিক্রেট, সম্পর্কে অনেক রকম কথা আছে ইন্ডাস্ট্রিতে, তো তোমার তোমার এক্সপিরিয়েন্স কিরকম? আমরা সিরিজ করেছিলাম সাহেব বিবি জোকার, যেটার কাজটা 15 দিনের কাজটা অরিন্দমদা অ্যাকচুয়ালি 7 দিনে করে দিয়েছিলেন। আহ এখনকার যে অরিন্দমদা, যার সঙ্গে সাহেব বিবি জোকার করলাম বা উৎসবের রাত্রি করলাম, এই অরিন্দমদাটা খুব ভালো। এই কথা বলেছে সেটা আর তুমি কোনোদিন সামনাসামনি হওনি তো? না, আমি এটা নিয়ে বিশেষ কিছু অ্যাকচুয়ালি বলতে চাও না, আচ্ছা। এবার একটা দুটো আমি যেটা দেখেছি যে অরিন্দমদা আগে হয়তো টেম্পল ইউজ করতো। আমি বললাম যে আমি যখন উৎসবের রাত্রি করলাম বা সাহেব বিবি করলাম, কমপ্লিটলি ডিফারেন্ট মানুষ অরিন্দমদা, অনেক কাম এন্ড কোয়াইট হয়ে গেছে। মানে আগে একটু রাগারাগি করতেন? আগে একটু রাগারাগি করতেন। আচ্ছা এবার একটা কথা জিজ্ঞেস করি তোমাকে, তোমার ব্যক্তিগত কথা একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে তুমি তো সিঙ্গেল। তুমি ধরেই নিলে। স্টেটাস তাই বলছে। আই এম আ ভেরি প্রাইভেট পার্সন। আমি না, আমার যে জন্য দেখবে আজ পর্যন্ত আমি ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার কোনো রিলসও দিইনি। না আমাকে সবাই বলে রিলস করলে তোমার অনেক বেশি ফলোয়ার্স হবে, আমি জানিও না কি করে হয়, আর আমি করবো না। আমি একটা জিনিস বিলিভ করি যে আমার যে কাজটা, আমার আজকে ধরো কীর্তন রিলিজ করছে, এই কীর্তনটা যে রিলিজ করছে প্রতিটা মানুষ যেন জানতে পারে, প্রতিটা আমার যারা ফ্যান, যারা আমাকে ভালোবাসে তারা যেন জানতে পারে। তো আমাদের এই যে প্রোফাইল গুলো যে আমি মেনটেন করি, মাঝে মধ্যে ছবি টবি দিই, কিন্তু প্রফেশনাল ছবি খুব একটা হয় না একদমই, এটাও কিন্তু আমার কাজের জন্য। তো আমার বাড়িতে বলি, আমার বাড়িতে পুজো হলো সেটা আমার ভীষণ প্রাইভেট ব্যাপার। আমার যদি ব্যক্তিগত জীবনেও আমি বিয়ে করি কি আমাকে বয়ফ্রেন্ড, এটাও আমি ভীষণই প্রাইভেট রাখতে চাই। হ্যাঁ কিন্তু আমি যেগুলো জানি সেগুলো একটু তোমার কাছে জেনে নিই, তুমি সেটার উত্তরটা দাও। দেখো আমি এখানে আছি এই কারণেই, আমার কাজটার জন্য। না তুমি কি সিঙ্গেল, কি সিঙ্গেল তুমি কি বিয়ে করেছো না এনগেজ? বিয়ে না না না, আমি বিয়ে করিনি। এনগেজ? এনগেজ তো? নো নট রিয়েলি, আই এম সিঙ্গেল। তুমি সিঙ্গেল at this moment? I'm single. আর তোমার একজন লয়ারের সঙ্গে একটা অ্যাফেয়ারের কথা আমরা শুনেছিলাম, সেটা কতটা সত্যি? আমি তো জানি না, মানে আমি তো অদ্ভুত অদ্ভুত ঘটনা শুনি। আমি তো জানি না এরকম। আমি জানি তুমি অ্যাকচুয়ালি হয় যেটা না, মানে যদি কেউ সিঙ্গেল থাকে, মানে তোমার কোনো প্রেমই হয়নি? তোমার কোনো প্রেমই হয়নি? হয়েছে না হওয়াটা তারা বাই প্রফেশন, তারা প্রফেশনাল, কিন্তু তারা কেউই আমাদের ইন্ডাস্ট্রির না, ইন্ডাস্ট্রির বাইরে। আর আমার তো মনে পড়ে না আমার কোনো লয়ারের সঙ্গে অ্যাফেয়ার হয়েছে, আই ডোন্ট নো, আমি নিজেও জানি না। আমাকে বলে যে রূপা দিয়ে পেছনে, মানে তোমার তো লন্ডনের বয়ফ্রেন্ড আছে আমরা জানি, আরে কোথায়, কই, ডাকো তাহলে দেখি। না তোমার যার সঙ্গে বা যাদের সঙ্গে তোমার অ্যাফেয়ার হয়েছে ধরে নিলাম, তো কারণ এতদিনের কেরিয়ার বা এত বছর বয়স হয়ে গেছে, তা একটা না একটা তো মানুষের সঙ্গে সম্পর্ক নর্মাল যেটা। আমি জিজ্ঞেস করছি, সরি, আমি জানতে চাইছি তাদের কেরিয়ার, আমি তার নাম ধাম কিছু জানতে, একটু অন্তত তারা কি করতেন সেটুকু বলো। অভিনেতা নাকি পরিচালক নাকি কি না প্রযোজক, আমি একটু জানতে চাই। বিজনেসম্যান, একজন ডেফিনেটলি বিজনেসম্যান, দুজনেই বিজনেসম্যান। এবং তাদের সঙ্গে এখন আর তোমার কোনো রিলেশন নেই। আমাদের ইন্ডাস্ট্রির একজন খুব বিখ্যাত পরিচালক, নাম করব না, তার সঙ্গে তোমার প্রায় বিয়ে হয়ে গেছিল টাইপের, কিন্তু তিনি এখন বিবাহিত এবং ছেলে আছে, খুব ভালো আছে, সুখে আছে, সেই জন্য আরো নাম করছি না। তো তার বউয়ের সঙ্গেও তোমার এখন ভালো সম্পর্ক। আমার তো সবার সঙ্গেই ভালো সম্পর্ক। সেটার ব্যাপারে কোনো রিগ্রেট আছে? অ্যাবসলিউটলি রিগ্রেটস।
যেমন এই লয়ারটিকে নিয়ে তুমি বললে, আমি জানি না সেটা কে, মানে আমার তো এটাও মনে পড়ে না যে আমার সেরকম বন্ধু ক্লোজ কিরম আছে লয়ার, আই ডোন্ট নো। ব্যবসায়ী তোমার বন্ধুদের সম্পর্কে কিছু বলো। দেখো এই কোভিডের টাইমে ওই টাইমটা আমার অ্যাকচুয়ালি 2000 এখন কিছু হচ্ছে 23-24, তো আমার অ্যাকচুয়ালি 2022-এ ব্রেক অফ হয়ে যায়। তো হি ওয়াজ আ ভেরি নাইস গাই, স্টিল উই আর ভেরি গুড ফ্রেন্ডস। আচ্ছা, অ্যাকচুয়ালি খুবই ভালো বন্ধু। আমি এতে বিলিভই করি না যে মানুষের সঙ্গে সম্পর্ক চলে যায়, তবে এটা ঠিক যে একটা রিলেশনশিপ থাকলে সেটা ভেঙে যাওয়ার পর মানুষের অনেক বেশি ক্ষোভ থাকে, অভিমান থাকে, রাগ থাকে, যেটা থেকে বন্ধুত্বতে আবার কনভার্ট করতে গেলে একটু টাইম লাগে। তো আমার মনে হয় যে আর ভীষণ ম্যাচুরিটি লাগে, ভীষণ ম্যাচুরিটি লাগে। সামহাও আমার সেটা হয়ে গেছে। তো আমার এক্স এর ক্ষেত্রেই আমি বলি, এক্স বলবো না, আমার বন্ধুই বলবো, যে স্টিল আমরা কথা বলি। অ্যান্ড ও সিঙ্গেল, এখনো বিয়ে করেনি। আমি তো অবাকই হয়ে যাই। যেমন আমি বলবো আমার ক্ষেত্রে আমি এখনো মেন্টালি প্রিপেয়ার নই, মানে এমন না যে আমি আমার পছন্দ মতন যদি কাউকে পাই আমি ডেফিনেটলি সেটেল করব। কিন্তু আমাদের যেটা মেইন প্রবলেম যেটা ছিল, ওইটার ক্ষেত্রে আমি বলবো আমি ইনমেচিওর, বিকজ আমি লং ডিস্টেন্সে না রিলেশন রাখতে পারিনি না। এটা আমার ক্ষেত্রে একটু অসুবিধা হয়। বিদেশে থাকতেন, হ্যাঁ হ্যাঁ, তো ওটা আমার একটু অসুবিধা হয়েছে। বিদেশে থাকতেন না, দিল্লিতে থাকে, আর 2 ঘন্টায় আমরা দিল্লি পৌঁছে যেতে পারি। তোমাদের সকালবেলা ডিনার এখানে, লাঞ্চ ওখানে করা যায়, মানে তুমি দিল্লিতে যেতে চাও না বেসিক্যালি? হয়তো না, হ্যাঁ ও আসতে পারে, হ্যাঁ এখন ওর কাজ ছেড়ে আসতে পারে, আমি আমার ফ্যামিলি ছেড়ে কি করে যাই? সেটাও সত্যি কথা। তো এই ডিলেমাটাতেই কি বিয়েটা পেছচ্ছে? হ্যাঁ, এটা তো কিছুটা ডেফিনেটলি একটা, মানে না, আই এম সিঙ্গেল, মানে এখন আর কোনো বিয়ে করার ইচ্ছে নেই। আমরা অফকোর্স ইচ্ছা আছে, মানে ফোবিয়া অনেকে বিয়েতে থাকে, সেটা না তো? না না, আমার এরকম কিছু নেই। আই এম আ ভেরি পজিটিভ পারসন। মানে ওই দিল্লিতে সেটেল করবে না কলকাতায় সেটেল করবে এই নিয়ে একটা টানাপোড়েন চলছে? না, কলকাতায় সেটেল করব, এটা একদম কনফার্ম আছে। এবার ওকে দিল্লি থেকে আসতে হবে। এবার যে ওই টিকমার্ক গুলোতে যাবে আর তাকে কলকাতায় আসতে হবে বা থাকতে হবে, তাহলে হয়ে যাবে। দারুণ। বাট আই এম ভেরি, এটা আমি বলবো যে আমার বন্ধুরা আমাকে মজা করে বলে যে নয় আমাদের জাপানে গিয়ে অর্ডার প্লেস করতে হবে, নইলে আমরা কুমোরটুলিতে গিয়ে অর্ডার দেবো। এক্স্যাক্টলি এটা 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 দরকার। তো এগুলো আমার খুব আছে, এই ম্যাচটা দরকার, যে এরকমই ছেলেকে আমি বিয়ে করবো। এই ছেলেটার নাম কি আমাদের সঙ্গে শেয়ার করবে? বাঙালি শুধু কিনা বলো? হ্যাঁ হ্যাঁ, বাঙালি। যাক, আমরা তাহলে বাঙালি একজন জামাই পেতে চলেছি। না না, আমি সিঙ্গেল, আমি একদম পরিষ্কার করে বলছি। এবং আমি ভবিষ্যতে কি হবে তুমি জানো না, ভবিষ্যতে কি হবে জানো না, তো কারোর সঙ্গে রিলেশন আছে বা এরকম আমি বলবো না। ওকে, মানে পুরো গুলিয়ে দিল, বুঝলেন তো? মানে ও যেটা কি করছে না করছে গুলিয়ে দিল, রহস্য থাকাটাই আমি বলছি। লুকিং ফর, এমন তুমি খুঁজে দেবে আমাকে, তাহলে তোমাকে বলবো কিরম ছেলে দরকার। কিরম ছেলে দরকার? আচ্ছা, ফার্স্ট আগে বলি তাকে কিরম হতে হবে। কাইন্ড হতে হবে, দয়া মায়া থাকতে হবে, আচ্ছা মজার হতে হবে, গুড সেন্স অফ হিউমার মাস্ট। যদি সেন্স অফ হিউমার গুড না থাকে হবে না, আমাকে হাসাতে হবে। আচ্ছা সারাদিন লাফালাফি করছে এরকম না, আমাকে হাসাতে হবে, এমনি শান্তশিষ্ট হতে হবে। আর যেটা দরকার, চশমা পরা, ভালো ক্লাসি হতে হবে, ইন্টেলিজেন্ট হতে হবে, ইন্টেলিজেন্ট ছাড়া হবে না, সোবার হতে হবে, খুব সোবার। অ্যাগ্রেসিভ পার্সোনালিটি আমার খুব একটা যায় না আমার সঙ্গে। আর খুব গুড লিসনার, মানে আমি এত বেশি কথা বলি মাঝে মধ্যে। সফট হবে না, একটু একটু রুড হতেও পারে। লুকস ওয়াইজ রাফ এন্ড টাফ হতে পারে, কিন্তু নেচার ওয়াইজ সফট হবে। আর দেখতে হতে হবে সচিন পাইলট টাইপের। ও, এই যদি পাই আমার সঙ্গে যোগাযোগ করবেন। একটা খুব সুন্দর জায়গায় আমরা চলে এসেছি, এবার তার একটু মজার মজার প্রশ্ন করা। আই লাভ সল্ট এন্ড পেপার। ও দ্যাট, আচ্ছা সল্ট এন্ড পেপার, মানে তুমি সুন্দর সুন্দর ফর্মালস পড়তে হবে, পেস্টেল কালারের। মানে তুমি তো মানে পুরো বাচ্চাদের মতো চিন্তা ভাবনা করো। এবার তুমি ভাবো কেন আই এম সিঙ্গেল, সবাই যে আমার বাড়ির লোক হ্যাঁ করে দে হ্যাঁ করে দে, এবার আরে হ্যাঁ করে দে হ্যাঁ করে দে, মানে সারা জীবনের ডিসিশন ওর ঠিকগুলো হচ্ছে না তো, ঠিকগুলো পছন্দ হবে। তার থেকে বড় কথা কি,
এত কিছুর মধ্যে তার সেন্স অফ হিউমার থাকতে হবে এবং তাকে কাইন্ড হতে হবে। এই যে ক্রিপল মাইন্ডের মেন্টালিটি হয় মানুষের। এই যে মেয়েটা বিয়ে করলো তোমার প্রিয়াঙ্কা চোপড়ার বোন, কি জানো? হ্যাঁ, অনেকটা ওরকম তো। হ্যাঁ, ঠিক ধরেছি তো? একদম পারফেক্ট, ওইটাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে আজ থেকে খোঁজা শুরু। হ্যাঁ, সচিন পাইলট মানে ওই ধরনের, মানে ইন্টেলেকচুয়ালি ভীষণ স্ট্রং হতে হবে, ভেরি ওয়েল স্পোকেন হতে হবে। আমি একটা জিনিসটা খুব বিলিভ করি, কম্প্যাটিবিলিটি। এই লোকে বলে বিয়ের পর মানুষ এত কথা বলে না, সে বলে, সত্যি হয়তো ডেফিনেটলি তাই। আমি তো বিয়ে করিনি, তবে জানি না। আই নিড সামওয়ান যার সাথে আমি অনেক কথা বলতে পারবো, একদম, এবং তার যার মধ্যে ওই জ্ঞানটাও থাকবে, যার কাছ থেকে আমি কিছু শিখতে পারি। কোনো একটা আসপেক্টে তাকে আমার থেকে আরো বেটার হতে হবে। আর সেন্স অফ হিউমার, যদি একটা মানুষ হাসাতে না পারে, মজার না হয়, মজা করতে না সারা জীবন তার সাথে কি করে থাকবে? না, বলো। সেন্স অফ হিউমার হচ্ছে প্রাইমারি, একদম গম্ভীর, পুরো গম্ভীর কথা বলে না, আর বুঝতে পারে না মজাটা, তাহলে তো কিছুতেই হবে না। এরকম হবে না অ্যাকচুয়ালি। যেদিন হবে জানি না কবে, আর হবে না। যে ধরনের রিল আজকাল বেরোচ্ছে, মানুষের গুরুগোপী থাকতে পারছে না, তাই না? হ্যাঁ, তুমি রিল দেখো না? খুব একটা দেখো না? না, রিলস দেখি না, সারাদিন দেখো। হ্যাঁ, আমি খুব বাচ্চাদের ভিডিওস দেখি, বেবি ভিডিওস যেগুলো হয় না, কি ভালো লাগে, মানে আমার ফেভারিট। সকালবেলা ঘুম থেকে উঠে ওগুলো দেখলে না তোমার মনটা ভালো হয়ে যায়। একদম যে একটা মানুষ কত না, ছোট বেবি গুলো এত ইনোসেন্ট হয়, আর কিছু করে না, কাণ্ড ফান্ড যেতে যেতে ধপ করে বসে পড়লে এগুলো মুখ করে পড়ে গেল। আমিও দেখি বেবি ভিডিও, বেবি আর অ্যানিমাল ভিডিও আমি বেশি দেখি, আমার খুব ভালো লাগে। যাই হোক, আমি বলে ফেলছি। আচ্ছা, এবার একটু মজার প্রশ্ন করি। আচ্ছা, যদি তোমাকে মানে একদিনের জন্য পেজশ্রী রিপোর্টার করা হতো, তাহলে কয়েকজনের কাছে গিয়ে তুমি কি প্রশ্ন করতে? দেবকে কি প্রশ্ন করতে? জিৎকে কি প্রশ্ন করতে? জিৎকে কি আমি বলতাম, অ্যাকচুয়ালি প্রশ্ন করতাম না, যে তুমি এত ভালো অভিনেতা এবং তুমি এতদিন বাদে তোমার একটা আমি আরবান সেন্ট্রিক কাজ দেখলাম এবং কিলার পারফরমেন্স, তো এরকম কাজ আরো করো, আরবান কাজও করো, আর রিয়েলিস্টিক মুভি। আমি তুমি একটু সেন্স অফ হিউমার আনো, এনে উত্তরগুলো দাও যে তুমি কি জিজ্ঞেস করতে। আমাকে কবে নেবে ছবিতে? না 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 না, জিৎ যেরকম সিনেমা করে, এবং ডেফিনেটলি আমার বললাম না, যদি সেরকম চরিত্র থাকে, বা আমি এদেরকে কখনো বলিনি যে আমি আপনার সাথে কাজ করতে চাই, ভাগ্যে থাকলে হবে। আচ্ছা, এখন তুমি বললে, তো নেক্সট টাইম যদি কখনো কোথাও দেখা হয় তাহলে নিশ্চয়ই বলবো। দেবকে কি বলবে? দেবকে কি প্রশ্ন করব? হ্যাঁ, তুমি তো পেস্ট্রি রিপোর্টার, তুমি গেছো, গিয়ে প্রশ্ন করছো দেবকে। কি প্রশ্ন করি বলো তো? আই রিয়েলি লাইক রুকমিনী মৈত্রা, মানে আমার রুকমিনীকে আমার এত ভালো লাগে না। তো তুমি দেবকে কি রুকমিনী মৈত্রা বলবে? ওটাই গিয়ে জিজ্ঞেস করবো যে বিয়ে কবে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে একটা ভালো প্রশ্ন। হ্যাঁ, এটা তো খুবই ভালো। তুমি দেখেছো বিনোদিনী? দেখেছো? আমার দেখা হয়নি, কিন্তু আমার খুব দেখা ইচ্ছা আছে। খুব ভালো করেছে। এবং আমার মানে সত্যি কথা বলবো, আমার রুকমিনীকে এত ভালো লাগে, আমার অল অ্যাসপেক্টে, মানে শি ইজ মাই ফেভারিট। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তোমার বিটুইন ঋতুপর্ণা আর অর্পিতা পাল, এটা একটা ছোট্ট র্যাপিড ফায়ার করছি। অর্পিতা পাল, ঋতুপর্ণা, কে চুজ করার জন্য? আই রিয়েলি লাইক অর্পিতা দি। আই রিয়েলি লাইক হার স্টাইল। এত সুন্দর হেয়ার কাটটা ক্যারি করে অর্পিতা দি। শি হ্যাজ গট আ অ্যামেজিং বডি, এটাও বলতে হবে, খুব মেনটেন করে। কিন্তু চুজ যদি করতে হয়, আমি ঋতুদির সঙ্গে অনেক কাজ করেছি, আর ঋতুদির সঙ্গে আমার একটা খুব সুন্দর সম্পর্ক, স্পেশালি মায়াকুমারী করতে গিয়ে, তো ডেফিনেটলি আই গো ফর ঋতুদি। আচ্ছা, আর তোমাকে যদি জিৎ আর দেবে চুজ করতে দেওয়া হয়? কি ব্যাপারে? র্যাপিড ফায়ার তোমায় করছি। জিৎ। কনিনিকা নাকি চান্দ্রেই? তোমাদের দুজনেই কন্টেম্পোরারি ছিল তোমার। কোনি তো একদম। হ্যাঁ চান্দ্রেই ওই টাইম। তাই তো? চুজ করতে বলছো একজনকে, দেওয়া হলো চান্দ্রেই। আচ্ছা, তোমাকে যদি বলা হয় রাধিকা আপ্তে না শেফালি শাহ? শেফালি শাহ। আচ্ছা, মনোজ বাজপেয়ী নাকি নওয়াজুদ্দিন সিদ্দিকী? টাফ, মনোজ বাজপেয়ী। হ্যাঁ, পঙ্কজ ত্রিপাঠী না নাসিরুদ্দিন শাহ? পঙ্কজ ত্রিপাঠী। আচ্ছা, তোমার দুটো ক্যারেক্টার যদি দেয়া হয়, একটা ধরো সন্ন্যাসী রাজার উত্তম কুমার, আর একটা ধরো তোমার স্ত্রীর উত্তম কুমার, কোনটা নেবে? নায়কের উত্তম কুমার। আচ্ছা, একদম।
দারুণ বললে, এটা তুমি খুব সুন্দর বললে। আর তোমাকে যদি চুজ করতে বলা হয় তাহলে তুমি কোন চরিত্রটা ধরো? সুচিত্রা সেন, সপ্তপদী সুচিত্রা সেন, না হারানো সুরে সুচিত্রা সেন? সপ্তপদী। রিনা ব্রাউন, তাই তো? আচ্ছা, তোমাকে যদি চুজ করতে দেওয়া হয় কৌশিক গাঙ্গুলি না সৃজিত মুখার্জি? কৌশিক গাঙ্গুলি। আচ্ছা, শিবপ্রসাদ না সৃজিত মুখার্জি? শিবু। আচ্ছা, শিবুর ছবি খুব ভালো লাগে, কারণ শিবুর ছবির মধ্যে একটা রিদম আছে আর অদ্ভুত সিম্পলিসিটি আছে, যেটা অসাধারণ লাগে। এবং আর একটা জিনিস যেটা লাগে, এটা কমেডিও আছে সবসময়। ও অনেক বড় কথা বলে, ও মানে অনেক বড় কথা হাসাতে হাসাতে বলে দেয়। এবং শিবুর ছবি বোঝার জন্যে খুব ইন্টেলেক্ট, পড়াশোনার দরকার নেই। এডুকেটেড, হাইলি কোয়ালিফাইড, হাইলি ইন্টেলেকচুয়াল লোকও বুঝতে পারবে, একটা সাধারণ মানুষও বুঝতে পারবে। এবং যেটা শিবু নন্দিতাদি বোঝাতে চান সেটা ঠিক বুঝিয়ে বেরিয়ে চলে। তোমার কাছে শিবু নাম্বার আছে? শিবু, হ্যাঁ হ্যাঁ, জিনিয়া শিবু দুজনের নাম্বার আছে, তুমি ফোন করে বলো। আমার জিনিয়াকে খুব ভালো লাগে, শি ইজ আ ফ্যান্টাস্টিক রাইটার। হ্যাঁ, তুমি বলো ওকে ফোন করে যে তোমার ছবি ভালো লাগলো। কোনোদিন বলেছো? আমি জিনিয়াকে বলেছিলাম যখন বহুরূপীর গানটা বেরোলো, আমি জিনিয়াকে টেক্সট করে বলেছিলাম অসাধারণ মেকিং, অসাধারণ গান, এবং শিবু অসাধারণ। কারণ আমার মনে হয় যে আমাদের এখানে যারা ডিরেক্টর তারা এত ভালো অভিনেতা, যে জন্য এত ভালো লাগে। আমি শিবু অসাধারণ অভিনেতা, কৌশিক গাঙ্গুলি অসাধারণ অভিনেতা, ইভেন অরিন্দম ছিল কিন্তু খুব ভালো অভিনেতা। মানে যে জন্য না, মানে এটাও একটা খুব সুবিধা। আমি অ্যাকচুয়ালি না, সত্যি কথা তুমি আমাকে জিজ্ঞেস করলে, আমি অ্যাজ এ মানে অ্যাক্টর আমি শিবুর ডিরেকশনে কাজ করার থেকেও আমি শিবুর সঙ্গে অভিনয় করতে চাই। এবং ডেফিনেটলি যে প্রজেক্টের মধ্যে নন্দিতা দি এবং জিনিয়াও ইনভলভ থাকবে, এইটা সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হবে। আচ্ছা আচ্ছা, আমি জানি তুমি পুরোনো দিনের ছবি দেখো, কারণ যেহেতু তুমি বললে যে তোমাদের প্রডিউস করেছে শঙ্খবেলা এন্ড অল, সুতরাং আমি জানি তুমি ওটা দেখো। তো শঙ্খবেলার মাধবী মুখার্জি না চারুলতার মাধবী মুখার্জি? একটা তোমরা প্রডিউস করেছো, একটা কাল্ট ক্যারেক্টার। আমি আমারটাতেই বলি শঙ্খবেলা, একদম তাই। এবং ওইরকম টাইপের রোলও আমিও করতে চাই, আমি করেওছি হয়তো টাইপের করতে চাই। তুমি খুব চুজি না চরিত্র? ভেরি চুজি। এবং আমি একদম স্ট্রংলি একটা জিনিস বলি, আমি কম কাজ করি, আমার যে কাজগুলো কোয়ালিটির কাজ মনে হয় আমি সেই রোলগুলো করি, এবং আমি এরকমই থাকবো। আমার যে চরিত্রটা খুব ভালো লাগবে আমি পরবর্তীকালে সেই চরিত্রটাই করব। এটা হতে পারে যে আমি বছরে একটা কাজ করলাম, কিন্তু আমি কম্প্রোমাইজ করে মানে অনেক কাজ করা উচিত, বা যে চরিত্রটা আমার ভালো লাগছে না সেই চরিত্রটা আমি আর করবো না। সেক্ষেত্রে আমি কোয়ালিটিতেই বিলিভ করবো। তুমি এমনিতে অবসর কি করে কাটাও? মানে অন্য সময় টিভি দেখে দেখে করো? আমার এটা খারাপও লাগে, এটা ইটস আ ফ্যাক্ট। মানে ভিজিবিলিটি কত কমে গেছে আমার। আমাকে যেখানে আমার ফ্লাইটেও একটা ফ্যামিলি আমার সঙ্গে দেখা হতো, আমাকে বললো এত কম কেন তোমার? এটা আমি তোমার প্রশ্নটা করি, ভীষণ কম করি, কিন্তু আমি না মানুষকে বোঝাতে পারি না যে আমার কাছে না কোনো এরকম করে তোমার ইনস্টাগ্রাম, রিলস, ফেসবুক এগুলোতে তো এই বয়সে তার হবে না। কেন? সবাই তো এই বয়সে কত কত তার ছবি দেয়। চুজি যখন যেদিন মন এলো সেদিন অনেক ছবি তুললাম। নতুন যারা এসছে, ধরো কৌশানী এসছে, তারপর ধরো এই মেয়েটা এসছে, অঙ্গনা এসছে, বর্মে, এই যে নতুন ছেলে মেয়েদের মধ্যে তোমার কাকে কাকে খুব ভালো লাগে? আমার রুকমণি খুব ফেভারিট, রুকমণি মৈত্র, ওকে খুব ভালো লাগে। কৌশানী খুব প্রিটি। আর কার সঙ্গে তুমি হিরো হিসেবে সত্যি সত্যি কাজ করতে চাও? মানে হিরো হবে, তুমি কাজ করবে এবং খুব খুশি হবে। উত্তম কুমার। আর তারপরে বলো, তুমি তো ব্যাকগ্রাউন্ডে, তুমি তো ফ্ল্যাশব্যাকে কাজ করবে না, ওখানে বেরোতে পারছি না। বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি তো মানে তোমার সঙ্গে কাউকে কিন্তু পেয়ারও করা হয়নি। বড় বয়সে এসে আমি সত্যজিৎ রায় আর উত্তম কুমারে আটকে গেছি, আর আমি বেরোতে পারবো না করে দিই। সব বাঙালির মতন আমি ওখানে আটকে গেছি। আচ্ছা, আর ওখান থেকে এখনো বেরোতে পারছি না। কিছুটা ঋতুদা, অফকোর্স। হ্যাঁ, ঋতুদা। একটা কথা, এখানে এবার আমি একটু নেগেটিভ ক্যারেক্টার করতে চাই। আচ্ছা, আমি বুম্বাদার সঙ্গে কাজ করেছি, আমার জীবনের প্রথম ছবি, এবং আমি ঋতুদির সঙ্গে অনেকগুলো কাজ করেছি। সূর্য, সংগ্রাম, দুটো ছবি করেছিলাম। কি হয়েছিল তুমি? আমি হিরোইন হয়েছিলাম বুম্বাদার। ও হ্যাঁ, তো মানে খুব মানে রিয়েলি আই এম রিয়েলি লাকি যে আমি সৌমিত্র কাকুর সঙ্গে কাজ করতে পেরেছি, সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে কাজ করতে পেরেছি, সুপ্রিয়া চৌধুরীর সঙ্গে কাজ করতে, বুম্বাদার সঙ্গে কাজ করতে, ঋতুদির সঙ্গে কাজ করতে পেরেছি। এদের সঙ্গে সকল আমি মেলাচ্ছি না, এই জেনারেশন ওই জেনারেশন মেলাচ্ছি না, আলাদা করে অনেক কিছু শেখা যায়।
প্রচুর কিছু। বুম্বাদার কাছ থেকে যা ডিসিপ্লিন, এবং লোকটা অসাধারণ অভিনেতা সেটা সবাই জানি আমরা, কিন্তু ডিসিপ্লিন, মানুষটার যে নিষ্ঠা এবং কন্ট্রোল, কোনোদিন মনে হয় না ভুল করে বুম্বাদা। আমি তো মাঝে দুটো রসগোল্লা একসঙ্গে খেয়ে ফেলি, নতুন করে মিষ্টি খেয়ে ফেললাম, কাঁচা গোল্লা খেয়ে ফেললাম, দই খেয়ে ফেললাম। তুমি জিজ্ঞেস করো তো বুম্বাদা কি লাইফে খেয়েছে কিনা কোনোদিন। এই যে কন্ট্রোলটা, এটা মানে বিশাল বড় একটা স্যাক্রিফাইস। রচনাদি সম্পর্কে কি বলবা? রচনাদি ইজ ভেরি সুইট, ভেরি সুইট। রচনাদির সঙ্গে আমার কখনো কাজ করার সুযোগ হয়নি। আমি প্রমোশন করতে দিদি নাম্বার 1-এ গেছিলাম দুবার, আর রচনা আমি হেরেছিলাম। আচ্ছা, আমি হেরেছিলাম। রচনাদি ওয়াজ ভেরি ভেরি কাইন্ড, আমাকে একটা এসি দিয়ে দিচ্ছিল। আমি এসিটা নেবো, তো আমাকে এসিটা দেওয়া হয়েছিল। মা বলে তুই হেরে কি করে এসি, এবং তুমি বিশ্বাস করতে পারবে না, আর সেই এসিটা অ্যাকচুয়ালি লাগানো হয়েছিল একটা ঘরে আমাদের। আচ্ছা, আমার অন্য বাড়ি, অন্য একটা ফ্ল্যাটে অন্য ঘরে একটা লাগানো হয়েছিল, এসিটা চলেছিল। আমরা ভেবেছিলাম খোল পেয়েছি আমরা, খোল মানে এসিও যে পাওয়া যায় আর কি। আমি লিটারালি হেরে প্রচুর গিফট নিয়ে এলাম, আর অল দ্য গুড গুড গিফট যেগুলো ছিল, এই না তা না ওই সবই আছে বাড়িতে মোটামুটি, আমাদের সকলে থাকে। পেলে একটা মজা লাগে, ধরো একটা যদি কাপ ডিশের সেট পাই একটা জায়গায়, এটা যে বাড়িতে নিয়ে এলাম, যে মা যে খুশি হবে, খাই কি না খাই, যে মা খুশি হবে, এটা খুব বড় ব্যাপার। তো এইটা আমি আচ্ছা, তুমি নিজেকে এরপরে কিভাবে দেখতে চাও? এটা মোটামুটি শেষের দিকে চলে এসে জানতে চাই। বিয়ে থা করে একজন মা, বাচ্চা ইয়ে করছো, সেরকম দেখতে চাও নাকি না? একজন মা তো নিশ্চয়ই। এখানে বসে আমি কিভাবে বলবো বলো তো, আমি নিজেকে ইন নিয়ার ফিউচার খুব হ্যাপি দেখতে চাই। আমি যেন খুব সংসারী দেখতে চাও আর সুস্থ থাকি। সেটা তো একটা জেনারেল, কিন্তু তুমি কি সংসারী মা হতে চাও বা বিয়ে করতে চাও, এগুলো একটু বলো। ডেফিনেটলি মা তো নিশ্চয়ই হতে চাই। আই লাভ কিডস, এবং ডেফিনেটলি এটা একটা খুব বড় আমার মনে হয় আমাদের মেয়েদের কাছে পাওয়া। কিন্তু মাটা হতে গেলে তার আগে একটা বাবা জোগাড় করতে হবে, বরটা জোগাড় করতে হবে। তো এইখানে আটকে আছি। আর বয়সেরও ব্যাপার হচ্ছে, তার কারণ হচ্ছে বর পছন্দ হয়ে গেলো, বয়সেরও তো একটা ব্যাপার আছে, কারণ বাচ্চা ক্যারি করা, সেই সমস্ত। এখনো পর্যন্ত সেই কোটায় আছি, জানি না ইন নিয়ার ফিউচার কি হবে। হ্যাঁ, তা সেই কোটায় থাকতে থাকতে কি আমরা তোমার বিয়ের খবর পাবো? ওমা, এটা তো আমার উপায়। তুমি কি বিলিভ করো না ডেস্টিনিতে? না, সব একটু তো খাটতে হবে টাইমের উপর। দেখো আমার হাতে কি এটা, আমি এখন বেরিয়ে গিয়ে কি কিনবো কি খাবো এটা আমার হাতে, কিন্তু এখন থেকে 2 মিনিট পরে যে মানে কি হবে, যখন যার সঙ্গে দেখা হওয়ার বা যেভাবে দেখা হওয়ার সেটা ঠিক হবে। তুমি তার থেকে দূরে চলে গেলেও সেই মানুষটাই ঘুরে তোমার কাছে আসবে। আচ্ছা, তুমি সেটা এক্সপেক্ট করছো? গড আমার জন্য তো কাউকে নিশ্চয়ই চুজ করে রেখেছেন। হয়তো আমরা ঝগড়া করছি হতে পারে, বা হয়তো আমরা অন্য অন্য জায়গায় আছি, এটাও হতে পারে যে একদিন আমাদের দুজনের মাথা ঠান্ডা হয়ে গেল। একদম ইনিশিয়েটিভ নেবো না। আচ্ছা, কারণ আমি বুদ্ধিমতী, আমি বাড়িতেই থাকবো। যদি আমার কোনো ইনিশিয়েটিভ নেওয়া থাকে, আমি অটোমেটিক্যালি সেই ইনিশিয়েটিভটা নেবো, এবং আমার সঙ্গে তার ঠিক সেই একদিনই আমি বাড়ি থেকে বেরোবো, আমার তার সঙ্গে দেখা হবে। মানে এতটাই তুমি বিশ্বাসী ভগবান? একদম বিশ্বাসী, এবং আই বিলিভ ইন গড অলসো। হ্যাঁ, সেটাই তো, ডেস্টিনিতেও বিশ্বাস করি, ভগবানেও বিশ্বাস করি। আমি এফর্ট দিয়ে আমি কিছু করতে পারবো না হাত পা নেড়ে। আমরা তো নিমিত্ত মাত্র মানুষ। আপনারা বুঝলেন অরুণিমা ঘোষ কেন এত দিন ধরে একই রকম দেখতে আছে, বা একই রকম সুন্দর মিষ্টি চনমনে আছে? তার কারণ ও পুরোপুরি নিজেকে ঈশ্বরের কাছে ছেড়ে দিয়েছে। যা করার তুমি করো, আমি নিমিত্ত মাত্র, তাই তো? একদম, হ্যাঁ, ছেড়ে দিয়েছে। এবং এই জিনিসটা করতে পারলে সত্যি মানুষ কিন্তু খুব ভালো থাকে। কারণ এটা সত্যি কথা, আমি এই বয়সে এসে বুঝেছি, আমি যতই চেষ্টা করি, যদি আমার এইখানটায় না লেখা থাকে, এই 4টে আঙুলের মধ্যে, কিছুতেই হবে না। আর যদি এটার মধ্যে লেখা থাকে, তাহলে কেউ সেটা খণ্ডাতে পারবে না। এক্স্যাক্টলি, হবেই, সেটা হবেই। তো অরুণিমাকে আমি আমার মন থেকে অসম্ভব ভালোবাসা আর অভিনন্দন জানাচ্ছি। হ্যাঁ, এবং আমি সত্যি তোমাকে খুব 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 পছন্দ করি এমনিতেও, আর তোমার ব্যবহার ভারী মিষ্টি। আর আমি আশা করব ভবিষ্যতে তুমি খুব ভালো ভালো বড় বড় কাজ করো, এবং যেগুলো তোমার করতে ইচ্ছে আছে এবং এখনো পর্যন্ত হয়ে ওঠেনি, সেইগুলো তুমি পাও, এবং সেগুলো খুব সাকসেসফুলি করো, আর খুব আনন্দ পাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এখানেই শেষ করছি আজকে এই আড্ডাটা অরুণিমার সঙ্গে, এবং আশা করছি ভবিষ্যতে আবার অরুণিমার সঙ্গে এরকম একটা আড্ডা মারতে আসবো, যেদিন ওর দুর্দান্ত একটা
একটা দারুণ একটা ছবি করবে বা দারুণ কিছু করবে বা বিয়ের কথা বলতে বলবে যে নিবেদিতা দিয়ে একটু এসো তোমাকে জানাই, এই ধরনের কিছু ঘটনা ঘটলে আমরা আবার আসবো অরুণিমার কাছে এবং এমনি আড্ডা দিতে আসবো। তো এখানেই শেষ করি। নমস্কার, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন আশেপাশে, আর হাসি খুশি থাকবেন, মনটা দেখবেন ভালো থাকবে। একদম সবসময় হ্যাপি থাকার চেষ্টা করুন। নমস্কার। নিবেদিতা দে খুব পুরনো একজন জার্নালিস্ট এবং খুব গুণী একজন জার্নালিস্ট। আমার দিদির মতন আমরা অনেক গল্প করি। ওনার যে চ্যানেলটি নিবেদিতা অনলাইন, সেটা সাবস্ক্রাইব করুন এবং দেখুন। আমরা অনেক অভিনেতা অভিনেত্রী এবং অনেক বড় বড় ব্যক্তিরা সেখানে আড্ডা মারি, গল্প করি। আমি বলবো না যে আমরা প্রফেশনাল আড্ডা মারি, আমরা দিদির সঙ্গে অ্যাকচুয়ালি গল্প করি। তো আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং দেখুন।